মাসি আমার থেকে কিছুটা দূরে মুখোমুখি দাঁড়িয়ে বলল, এইবার ভালো করে দেখ, আর লুকিয়ে দেখতে হবে না। আমি তো অবাক হয়ে গেলাম। এত বড় তরমুজ আগে কখনো দেখিনি। হুঁক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। সেদিন ক্ষেতের মধ্যে যা হলো তা কোনো দিন ভুলব না। আমার নাম বাবুয়া। সবাই আমাকে বাবু বলেই ডাকে। আমার বয়স ২১ বছর। কলেজে পড়ছি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমরা গ্রামে থাকি। আমাদের গ্রামে বেশ কিছু বিঘা জমি আছে। সেই জমিতে চাষ করা হয়। আমার বাবার একটা ছোট মুদিখানা দোকান আছে। বাবা দোকান চালায় আর কয়েকটা লোক রেখেছে জমি চাষ করার জন্য। যেহেতু বাবা দোকান চালায়, তাই মাঝে মাঝে জমিতে গিয়ে দেখাশোনা করে। তবে বেশিরভাগ সময় আমার মা জমিতে যায় আর সব কিছু দেখে। আমি পড়াশোনা করছি, তাই জমির চাষবাস নিয়ে মাথা ঘামাই না। অল্প বয়স থেকেই বিবাহিত মহিলাদের প্রতি আমার একটু দুর্বলতা আছে। এমনি একজন হচ্ছে মিতা মাসি, বয়স ৪০ বছর হবে। মিতা মাসির ২ মেয়ে। ২ বছর আগে এক মেয়ের বিয়ে হয়ে গেছে, আর এক মেয়ের বয়স ২০ বছর। গরিব বলে মিতা মাসির মেয়ের লেখাপড়া হয়নি, তাই বাড়িতেই থাকে আর সব কাজকর্ম করে। মায়ের মুখে শুনেছিলাম যে মিতা মাসির স্বামী নাকি লাল পানি খেয়ে মাসিকে খুব মারধর করত। তাই মাসি ওর স্বামীকে ছেড়ে ২ মেয়ে নিয়ে বাপের বাড়িতে চলে এসেছে। তারপর থেকে মাসি বাইরে কাজ করে সংসার চালায়। এখন মাসি আমাদের জমিতেই সারা বছর কাজ করে। মাসিকে দেখতে সুন্দর না হলেও চেহারাটা দেখার মতো। গায়ের রং চাপা হলেও বেশ আকর্ষণীয়। মাঠে কাজ করার সময় অনেক লোকই তার দিকে তাকিয়ে থাকে। গাছের তরমুজ খুবই সুস্বাদু, যে কেউ খেতে চায়। একদিন বেলা ১১টার সময় একটা ব্যাগে কিছু সার দিয়ে মা আমাকে জমিতে যেতে বলল। আমি মায়ের কথা মতো ব্যাগটা নিয়ে জমিতে যাই। জমিতে গিয়ে দেখলাম ৪ জন কাজ করছে। ৪ জনের মধ্যে ৩ জন গ্রামের লোক আর মিতা মাসি। গরমকাল, খুব গরম পড়েছে, তাই ৪ জনেই ঘেমে এক আকার হয়ে গেছে। আমাকে দেখে মিতা মাসি হেসে বলল, আরে বাবু, কি ব্যাপার, তুই এখানে? আমি বললাম, মা আমাকে পাঠালো, এই ব্যাগে সার আছে, নিয়ে এসেছি। মাসি বলল, আরে সার নিয়ে আসতে হবে, সেটা তো তোর মা আমাদের বললেই গিয়ে নিয়ে আসতাম, তাহলে তোকে এই রোদে কষ্ট করে হেঁটে নিয়ে আসতে হতো না। মাসি এসে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে একটা কাজের লোককে ডেকে সার দেবার নিয়ম সব বুঝিয়ে দিল। আমি বললাম, তাহলে এবার আমি যাই? মাসি বলল, এত দূর থেকে হেঁটে এসেছিস, এক্ষুনি যেতে হবে না। যা ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম নিয়ে তারপর যাবি, বলে আবার জমিতে নেমে গেল। আমি একটা বড় গাছের নিচে ছায়াতে গিয়ে বসলাম। আমি যেখানে বসেছি তার একটু দূরেই মাসি কাজ করছে। মাসি এখন একটা কম দামি পাতলা সিল্কের শাড়ি পরে আছে, কোমরে একটা গামছা বাঁধা। মাসির ব্লাউজটাও বেশ পুরনো মনে হচ্ছে দেখে। মাসি কাজ করছে আর আমি মাসির দিকে তাকিয়ে আছি। হঠাৎ মাসি মুখ তুলে আমার দিকে তাকিয়ে দেখল। আমি তার দিকেই তাকিয়ে আছি। এরপর মাসি মিচকি হেসে আবার কাজ করতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি যে তরমুজ দেখছি সেটাতে মাসির কোনো ভ্রুক্ষেপই নেই। যেন মনে হচ্ছে কিছুই হয়নি। বন্ধুরা, কিছু বিষয় ইউটিউবের করা নিয়মের কারণে সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। একটু পর মাসি আমার কাছে আসলো বিশ্রাম নেয়ার জন্য। মাসি বলল, কিরে, কি দেখছিলি ওভাবে? মাসির কথা শুনে একটু অস্বস্তিতে পড়ে গেলাম। কিছুই বলতে পারছিলাম না, শুধু আমতামতা করছিলাম। মাসি বলল, কেমন দেখতে? আমি সাহস করে বললাম, ভালোই, তবে পুরোটা তো দেখতে পাইনি। মাসি বলল, ওরে বাবা, ছেলের আবার পুরোটা দেখার শখ। আমি বললাম, তরমুজ ভালো হলে সবাই পুরোটাই তো দেখতে চাইবে। মাসি হেসে বলল, তুই পুরোটা দেখবি নাকি? মাসির কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবছি যে মাসি কি সত্যিই আমাকে দেখতে দিবে? আমি বললাম, এখানে দেখব কিভাবে? মাসি বলল, তোদের অন্য একটা জমিতে চল, ওই দিকটায়। আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ চলো, আর অপেক্ষা করতে পারছি না। এরপর মাসি কাজের লোকগুলোকে উদ্দেশ্য করে বলল যে আমি বাবুকে নিয়ে পাশের ধান ক্ষেতটা দেখাতে যাচ্ছি, ততক্ষণ তোমরা কাজ করো, একটু পরেই আমরা চলে আসব। লোকগুলো বলল, আচ্ছা দিদি, যাও, আমরা কাজ করছি। মাসি আমার সামনে হেঁটে যাচ্ছে আর আমি পিছনে। মাসির হাঁটার স্টাইল আমার খুব ভালো লাগছিল।
10 মিনিটের মতো হাঁটার পর আমরা একটা জমির মাঝখানে চলে এলাম। এই জমিতে এত বড় বড় ধান গাছ চাষ হয়েছে যে দূর থেকে বোঝা যাবে না যে এই জমির ভিতরে কেউ আছে। যাই হোক, মাসি আমার থেকে কিছুটা দূরে মুখামুখি দাঁড়িয়ে বলল, এই দেখ। আমি ক্ষেতের তরমুজ দেখে অবাক হয়ে গেলাম। এত বড় তরমুজ আগে কখনো দেখিনি। তরমুজ অনেক ফর্সা ছিল। মাসি তরমুজ দেখাতে দেখাতে বলল, আগে বল, এইসব কথা কাউকে বলবি না তো? আমি বললাম, না না, কাউকে বলবো না, সত্যি বলছি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি দেখে মাসি হেসে বলল, এই বাবু, কেমন লাগছে তরমুজগুলো? আমি বললাম, অসাধারণ মাসি, কোনো কথা হবে না। মাসি বলল, তোর তো ক্ষুধা লেগেছে, কিছুই খাসনি, এই তরমুজগুলো খেয়ে নে। আমি আর কথা বাড়ালাম না, আস্তে আস্তে তরমুজ খেতে শুরু করলাম। 30 মিনিটের মতো আমরা আড্ডা দিয়েছি। মাসি বলল, না আর এখানে থাকা যাবে না, অনেকক্ষণ হয়ে গেছে এসেছি, কেউ এসে পড়লে সমস্যা হয়ে যাবে, এবার চল। এরপর আমি আর মাসি জমির থেকে রওনা দিলাম। আগের জমিতে ফিরে এসে দেখলাম সেই লোকগুলো আগের মতোই এক মনে কাজ করছে। মাসি লোকগুলোকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ভাই, অনেক কাজ হয়েছে, এবার সবাই বাড়ি চলো, গিয়ে খেয়ে আসি, বাকি কাজ পরে হবে। মাসির কথা শুনে সবাই একসঙ্গে জমি থেকে উঠে বাড়ির দিকে চলে গেল। আমিও সারের ব্যাগটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাথার উপরে সূর্য দাঁড়িয়ে আছে। বাড়ি ফিরে স্নান করে দুপুরের খাবার খেয়ে নিলাম। এর মাঝে কয়েকদিন কেটে গেল। একদিন মার কাছ থেকে জানতে পারলাম মাসি অসুস্থ হয়ে পড়েছে। তার ছোট মেয়েও বাড়িতে নেই, তাই মা আমাকে মাসির দেখাশোনা করার জন্য যেতে বলল। কথা মতো আমিও চলে গেলাম মাসির বাড়িতে। বুঝলাম মাসি রাগ করেছে কয়েকদিন দেখা না করার কারণে। মাসিকে ওষুধ দিয়ে বললাম, খেয়ে নাও। মাসি কোনো কথা বলছে না। মাসির মুখের দিকে হাত নিয়ে মুখ ঘুরিয়ে বললাম, তুমি যদি ওষুধ না খাও আমি চলে যাব, আর আসব না। মাসি দেখলাম আমার হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নিল। আর কোনো কথা হলো না। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতেই দেখি মাসির বয়সী এক মোটা মহিলা। মহিলাকে দেখে চিনলাম না, তাই জিজ্ঞেস করলাম, কাকে চাই? উনি বললেন, মিতা নেই? আমি আছি বলে ওনাকে ভেতরে আসতে বললাম। গিয়ে মাসিকে বললাম, এক মহিলা এসেছে। মাসি দেখলাম ওড়না ঠিকঠাক পরে বলল ভেতরে নিয়ে যেতে। আমি গিয়ে ওই মহিলাকে বললাম, মাসি আপনাকে ভেতরে রাখছে। উনি যাওয়ার সময় ওনাকে ভালোভাবে দেখলাম, বেশ স্বাস্থ্যবান, শাখা সিঁদুর নেই। উনি ভেতরে ঢুকতেই বলে উঠল, ও মিতা, কেমন আছিস? উনি মাসিকে শোয়া অবস্থায় দেখে জিজ্ঞেস করল, মাসির কি হয়েছে? মাসি বলল, কলতলায় পড়ে গিয়ে কোমরে সামান্য ব্যথা পেয়েছে। আমি মাসিকে বললাম, তোমরা কথা বলো, আমি টিভি রুমে আছি। এই বলে টিভি রুমে গিয়ে সাউন্ডটা বাড়িয়ে দিয়ে মাসির রুমের সামনে এসে ওদের কথা শুনছিলাম। রিনু মাসি বলল, ছেলেটা কে রে মিতা, আগে তো দেখিনি। মিতা মাসি আমার কথা সব বলল, কিন্তু মাসিকে সেদিন খান ক্ষেতের ঘটনা বলল না। রিনু মাসি চুপি চুপি বলল, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম, আমি হলে তো কবেই বন্ধুত্ব করে ফেলতাম। আসলাম অনেক দিন পর তোর সাথে গল্প করতে, আর তুই কিনা বিছানায় পড়ে রইলি, আমার মনটা কেমন যেন করছে। মিতা মাসি বলল, তোর মুখে কিছুই আটকায় না, ওর অবয়স খুব বেশি না, আর আমি ওকে দিয়ে কিছু করাবো না, জানাজানি হলে কি হবে ভেবেছিস? রিনু মাসি বলল, কেন, ওর কি ক্ষমতা নেই? ওকে দেখে তো মনে হচ্ছে ভালোই শক্তিশালী। আমি ওদের কথা শুনছিলাম আর মনে মনে খুশি হলাম। যাক, একসাথে দুজনকে বন্ধু বানানো যাবে। একটু পর আমি টিভি রুমে ফিরে এলাম। কিছুক্ষণ যেতেই আবার বেল বেজে উঠল। খুলে দেখি মা দাঁড়িয়ে। মা ভেতরে ঢুকে মাসির রুমে গেল। আমি মাসিকে বললাম, আমি তাইলে মাসির জন্য কিছু ওষুধ নিয়ে আসি। রিনু মাসি বলল, ওষুধ কোথা থেকে নেবে? আমি ঠিকানা বলতেই রিনু মাসি বলল, ভালোই হলো, পথে আমার বাড়ি পড়বে, আমাকে মামিয়ে তুমি ওষুধ আনতে যেও। বাড়ি থেকে বের হয়ে ট্যাক্সি না পেয়ে রিকশা নিলাম। মাসির কারণে রিকশাতে দুজনের বসতে একটু কষ্ট হচ্ছিল, আর মাসি তা বুঝতে পেরে কোনো মতে চাপাচাপি করে বসল। মাসি আমার সাথে কথা বলতে লাগলো, কি করি না করি এইসব। মাসির কথা থেকে জানতে পারলাম মাসির স্বামী গত হয়েছে প্রায় 8 বছর। এক ছেলে এক মেয়ে, দুজনই বিবাহিত। ছেলে দেশের বাইরে পড়াশোনা করতে গিয়ে ওইখানে বিয়ে করে সেটেল হয়েছে, আর মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে দেখে যায় বাড়িতে একটা কাজের মেয়ে রয়েছে যে সব কিছু করে দেয়। মাসির হাবভাব তেমন একটা ভালো লাগছিল না। রিকশায় ভালো করে বসার বাহানায় জাদুর লাঠিতে বারবার ধাক্কা দিচ্ছিল। কিছুক্ষণ পর মাসি বলল, আমি সামনেই নেমে পড়ব, যদি কিছু মনে না করো তাহলে তোমার নাম্বারটা দেবে, যদি কোনো প্রয়োজন হয় তাহলে তোমাকে ফোন করব।
কি আসবে তো এই মাসির বাড়িতে? বললাম, যদি সময় পাই তো অবশ্যই যাব। আর মনে মনে বললাম, তোমার সেবা যত্নও করব। মাসিকে নাম্বারটা দিলাম। মাসি আমার নাম্বারটা নিল। কিছু দূর যেতেই মাসি রিকশা থামিয়ে নেমে গেল। মাসিকে বিদায় জানিয়ে আমি রিকশাতে ওঠার পর মাসির দিকে তাকাতেই কেমন জানি অদ্ভুত চাহনি দিল চোখে মুখে। হাত নেড়ে বিদায় জানালাম। রিকশা চলতে থাকলো, আর আমি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মুহূর্তগুলো ভাবছিলাম। রিকশা ফার্মেসির সামনে দাঁড়ালো। আমি ভাড়া মিটিয়ে মাসির জন্য সব ওষুধ কিনে নিলাম। ফার্মেসি থেকে বের হয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাসির বাড়িতে এসে বেল টিপতেই মা দরজা খুলে দিল। মাসিকে ওষুধপত্র সব বুঝিয়ে দিয়ে আমি আর মা বাড়ি ফিরে এলাম। পরের দিন রিনু মাসিকে ফোন করলাম। জানতে পারলাম কাল কাজের মেয়ে ছুটি দিবে। আমাকে নিমন্ত্রণ করেছে ভাপা পিঠা খাবার জন্য। মনে মনে ভাবলাম, যা করার কালকেই করতে হবে। আগে থেকেই 5টা বেলুনের প্যাকেট কিনে নিলাম। পরের দিন সকালে নাস্তা খেয়ে জিমে চলে গেলাম। ভালোভাবে খেলার প্রস্তুতি নিতে হবে। জিম করে ফ্রেশ হয়ে দুপুর 12টায় বেরিয়ে পড়লাম রিনু মাসির বাড়ির উদ্দেশ্যে। আমার পকেটে আগের দিনের কেনা বিদেশি বেলুন। আধা ঘন্টার মধ্যেই রিনু মাসির বাড়িতে গিয়ে পৌঁছলাম। কলিং বেলের আওয়াজ শুনে রিনু মাসি এসে হাজির। বেশ সেজেছে দেখছি। চুল ছেড়ে রেখেছে, সাদা শাড়ি পরেছে, টাইট ব্লাউজ, ঘরোয়া বৌদির মতো দেখতে লাগছে। রিনু মাসি বলল, কেমন দেখাচ্ছে বলো? আমি বললাম, বাহ, বেশ লাগছে তো আপনাকে। অনেকটা কম বয়সী মেয়েদের মতো লাগছে আপনাকে। মাসি একটু লাজুক সুরে বলল, উফ, কি যে বলো না। আমি সহজ হওয়ার জন্যে এমন হাবভাব করছি, যেন মনে হয় আমি মিশুক স্বভাবের মানুষ। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ঘরটা বেশ ছিমছাম, রুচির ছাপ আছে। মাসি বলল, এই বাবু, তুমি চা খাবে তো? আমি মজা করে বললাম, না খেয়ে গেলে হবে না। মাসি হেসে বলল, এখন থেকে তুমি মাঝে মাঝেই আসবে নিশ্চয়ই খেতে। মাসির চোখে দুষ্টুমি আর কৌতুক মেশানো হাসি। একটা অদ্ভুত হাসি চেপে বলল, সময় নিয়ে এসেছ তো, নাকি শুধু খাবার খেয়েই চলে যাবে? আমি না বুঝে জিজ্ঞেস করলাম, কেন জিজ্ঞেস করছেন? মাসি বলল, না, আমি ভাবলাম প্রথম দিন এলে তাই আর কি। বুঝতে পারলাম মাসি আমার উদ্দেশ্য আমার মুখ থেকে শুনতে চাইছে। আমি বললাম, এই দুপুরবেলা ভাপা পিঠা আর জাম্বুরা খেতে চাই। আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না যে এরকম পরিবেশে বসে একটা মহিলার সাথে এইভাবে কথা বলছি। কিন্তু যা বলছি সজ্ঞানেই বলছি। তাই সরাসরি নিজেই চলে এলাম প্রসঙ্গে। অন্তত খাবার খেয়েই চলে যেতে চাই না। কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, আজ খাবার খেয়েই যাব। মাসি বলল, বাব্বা, এত তাড়া কিসের? তোমার জন্য অনেক খাবার আছে। কথাটা বলে মাসি আমার সামনে বসল আর ভাপা পিঠা এগিয়ে দিয়ে বলল, আস্তে ধীরে খাও। ভাপা পিঠা কম করে হলেও 4 কেজি করে হবে। 1 ঘন্টার মতো খাওয়া দাওয়া করলাম। তাছাড়া মাসিকে জাদুর লাঠি দিয়ে আশীর্বাদও করেছি। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বাড়ির পথে হাঁটা দিলাম। অনেক ক্লান্ত লাগছিল বলে কখন ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। পরের দিন সকাল থেকেই মাসির কথা মনে পড়ছিল। কোনো উপায় পাচ্ছিলাম মাসির কাছে যাবার। এমন সময় আসে বলল, সে হাতে ব্যথা পেয়েছে, যে কারণে বাড়ির কাজ ঠিক মতো করতে পারবে না। এজন্য মিতা মাদিকে কয়েক দিনের জন্য আমাদের বাড়িতে কাজ করার জন্য থাকতে বলবে। মায়ের কথা শুনে মন খুশিতে নেচে উঠল। ধান খেতে সেদিনের ঘটনার পর থেকে তেমন কিছুই করার সুযোগ হয়নি। তাই যখনই বাড়িতে কথা হচ্ছিল যে মিতা মাসিকে কাজের জন্য বাড়িতে থাকতে বলবে, আমি সবার আগে দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে নিলাম। তাতে করে আমি ওনাকে আরও কাছে থেকে দেখার সময় পাব। মাসি আসত প্রায় 7টা নাগাদ। 4 ঘন্টা কাজ করে চলে যেত। তারপর মাসি আবার বিকাল 5টায় এসে বাকি বাসন মেজে রেখে চলে যেত। মায়ের কাজ কমে যাওয়ায় মা মোটামুটি 8টা পর্যন্ত ঘুমাতো। আর বেশিরভাগ দিনই আমি সকালে বেল বাজলে গিয়ে গেট খুলে মাসিকে ভিতরে আসতে দিতাম। ইশারায় ইশারায় অনেক কথা হতো মাসির সাথে, কিন্তু ভালো সুযোগ হয়ে উঠছিল না। প্রতিদিনই দেখতাম মাসি এসেই আমার ঘরটা সবার আগে মুছত, মানে বাড়ির কেউ ওঠার আগেই। মাসি একটু অগোছালো হয়েই থাকত। আমি বুঝতে পারতাম আমার জন্য এরকম হয়ে থাকে। সে যখন ঘর মুছত, আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মাসি আমাকে দেখে মুচকি মুচকি হাসত। একদিন মাসিকে বললাম, সেই কবে জাম্বুরা খাইয়েছ, আর তো দিলে না?
মাসি বলল, ইস, খুব শখ হয়েছে বাবুর। গতকালই তো লিনু মাসির বাড়ি থেকে ভাপা পিঠা খেয়ে এলে, এখন সাধু সাজা হচ্ছে, তাই না? রিনুদি আমাকে ফোন করে সব বলেছে। ও ভালো করে হাঁটতে পারছে না। আমি বললাম, তুমি আর রিনু মাসি কি এক হলে নাকি? তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। আমার কথা শুনে মাসি লজ্জা পেল আর অন্য ঘর মুছতে গেল। আমার ঘরের কাজ হয়ে গেলেই মাসিকে দেখলাম একটু গোছালোভাবে শাড়ি পরে নিল। আমি পরিষ্কার বুঝেছিলাম মাসির মন কি চাইছে, কিন্তু বাড়িতে সবসময় কেউ না কেউ থাকার কারণে রাগ হচ্ছিল। এদিকে জাদুর লাঠিও কেমন যেন করছে। এই করতে করতেই প্রায় 2 মাস কাটল, আর আমার সেই সুবর্ণ সুযোগ এলো। বাবা টিকিট কেটেছে শিলিগুড়ির। আমার কাকি অসুস্থ, বাবা আর মা দুজনই যাবে। যাবার আগে আমার বাড়ির সব কাজ বুঝিয়ে দিয়ে গেল। দুজনে রাতের ট্রেনে চলে গেল। আমি সারা রাত ভাবতে লাগলাম, কাল মাসি এলেই তো তাকে সবার আগে কাজ করতে বলবো। সারা রাত আমি এইসব কাটিয়ে দিলাম। সকালে বেল বাজতেই খুব স্বাভাবিকভাবে গেট খুলে ওপরে চলে আসছিলাম। মাসি তাড়াতাড়ি গেট বন্ধ করে দৌড়ে এসে জাদুর লাঠি হাতে নিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ চলে যাচ্ছ যে? আর ভালো লাগছে না নাকি? আমি বললাম, না, গিয়ে নিজের কাজ করো, আমার ইচ্ছা করছে না কিছু করতে। বলেই আমি ওপরে উঠে এলাম। মাসি একটু রাগ করল, তা আমিও বুঝেছিলাম। বাবা মায়ের ঘর পুরো চাপানো ছিল, তাই মাসি টের পায়নি যে তারা বাড়ি নেই। আর রাগের বশে আমার ঘর না মুছেই সোজা রান্নাঘরে গিয়ে রাতের বাসন মাজতে লাগলো। ভেবেছিলাম রাগের অভিনয় করলে হয়তো আমাকে মানাতে আসবে, কিন্তু তা আর হলো না। তাই রান্নাঘরে গিয়ে জাম্বুরা হাতে নিলাম খাবো বলে। মাসি চমকে উঠে বলল, কেউ জানলে সমস্যা হবে। আমি বললাম, আজ কেউ বাড়িতে নেই। বলতেই মাসি বাসন মাজা বন্ধ করে আমার দিকে ফিরে তাকালো, বলল, তাহলে তো বেশ ভালোই হলো। আমি মাসিকে বললাম, যাও, তুমি আগে স্নান করে আসো। একটু পর মাসি দামি শ্যাম্পু দিয়ে স্নান করে আসলো। আমি মাসিকে লাল রঙের একটা নাইটি পরতে দিলাম। নাইটিটা আমার মায়ের। মাসির ভালো ভানে ফিট হচ্ছিল না, তবুও দারুণ দেখাচ্ছিল। এরপর জাদুর লাঠি দিয়ে মাসিকে আশীর্বাদ করলাম। ঘরের মধ্যে হাততালির শব্দ শোনা যাচ্ছিল। ঘণ্টাখানেক পর মৌনতা নেমে এলো। মাসি বলল, তোমার মা বলেছে পরশু থেকে একবেলা আসতে, কারণ এখন কাজ কম। আমি বললাম, তাহলে তো সমস্যা হয়ে যাবে, আমাদের আর দেখাই হবে না। মাসি বলল, না, এটা আমি মেনে নিতে পারবো না। আমি একবেলা এখানে কাজ করতে আসব, আর একবেলা যখন মাঠে কাজ করতে যাব তখন চলে আসব। ওই ধান ক্ষেতের মধ্যে আমরা দেখা করব। ওই দিন বিকারে মাসি আর আসেনি কাজ করতে। পরের দিন সকাল 7টায় বেল বাজতেই আমি নিচে গিয়ে দরজা খুললাম। খুলেই আমার মাথা গরম হয়ে গেল। মাসি এসেছে, কিন্তু সাথে তার মেয়ে। আজকে যা পরিকল্পনা করেছিলাম তার সবই বেচতে গেল, কারণ আমি জানি আজ মাসির সাথে সময় কাটাতে পারবো না। আমি ওর মেয়েকে দেখেই সোজা ওপরে চলে এলাম। ঘরে এসে শুয়ে রইলাম। মাসি বলল, আজ আমার তাড়া আছে, তাই ওকে সাথে এনেছি। সব বাড়িতে তাড়াতাড়ি কাজ হয়ে গেলে আমি ওকে নিয়ে একটু বেরোবো। আমি কিছুই বললাম না, শুয়ে রইলাম চুপচাপ। মাসি সোজা রান্নাঘরে গিয়ে আমার রাতের খাওয়া একটা থালা, কড়াই আর গ্লাস মাজতে লাগলো। মেয়ে সোজা গিয়ে ঢুকলো আমার কিছু জামা প্যান্ট আছে সেগুলো ধুতে। কিন্তু আমার ধৈর্য নেই। 6-9 চিন্তা না করে আমি সোজা রান্নাঘরে চলে গেলাম। মাসি বলল, কি করছো সোনা? আমার মেয়েটা জানলে ঝামেলা হয়ে যাবে। আমি বললাম, হোক, তোমাকে কে বলেছে ওকে নিয়ে আসতে আমার বাড়ি? জানো না, আজকেই আমাদের শেষ দিন। কিছুক্ষণের মধ্যে মাসির সাথে গল্প করতে শুরু করলাম। মাসি শুধু চেঁচামেচি করছিল। শব্দ শুনে মাসির মেয়ে চলে এলো রান্নাঘরে। এসে দেখে ব্লাউজ, পেটিকোট ওয়াশ বেসিনের পাশে রাখা। আমি মাসিকে বললাম, ও আমাদের গল্প করতে দেখে ফেলেছে, তুমি ওকে রাজি করাও। আমার কথা শুনে মাসি তার মেয়েকে রাজি করাতে চেষ্টা করল, কিন্তু প্রথমে রাজি হলো না। যখন আমার জাদুর লাঠি দেখল, তখন আর না করতে পারল না। 4 ঘন্টার মতো আমরা গল্পগুজব করেছি। আমি বললাম, বেশ হলো, তোমরা দুজন কাল থেকে ধান খেতে চলে আসবে, আর টাকা পয়সার ব্যাপারে কোনো চিন্তা করো না, দুজনকেই অনেক বকশিস দেব। কথাটা শুনে দুজন হাসতে হাসতে বাড়ি চলে গেল।